দর্শক স্বাগত এখন প্রকাশে, সাথে আছি আমি জামান মণ্ডল। আজ এখন টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। 2022 সালের এদিন আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে এখন টেলিভিশন। তারপর নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এখন টেলিভিশনের পথ চলা। এই উপলক্ষে আজ আমরা গণমাধ্যমের সংকট সম্ভাবনা, বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, এবং আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতেই জনাব হাসান হাফিজ, আপনার কাছে যেতে চাই। আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইব যে বর্তমান সরকার 3.5 মাসের বেশি সময় হয়েছে, তো দীর্ঘদিন আমরা একটা বাংলাদেশের গণমাধ্যম একটা কর্তৃত্ববাদী সরকারের মধ্যে পারফর্ম করেছে। নতুন একটা সরকার, 3.5 মাস হয়েছে, গণমাধ্যম স্বাধীনতা কতটা ভোগ করছে, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমেই এখন টিভিকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি 4 বছর পূর্তি উপলক্ষে। নানান চড়াই উতরে পার হয়ে এবং একটা যুগ সন্ধিক্ষণের মধ্যেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, কারণ একটা গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া সেটা তারা প্রত্যক্ষ সাক্ষী হওয়ার সৌভাগ্য তাদের হয়েছে। ফলে তাদের অভিজ্ঞতাটা অত্যন্ত মূল্যবান আমি মনে করি। আর নামটা এখন নামটাও খুব তাৎপর্যবহ। অতীতের ভিত্তিতে এখন আমরা আছি এবং ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি সেখানে। তো সবাইকে অভিনন্দন জানাচ্ছি। গণমাধ্যমের যে বড় সংকট, দীর্ঘ 1.5 দশকেরও বেশি ফ্যাসিবাদ কবলিত থাকার ফলে যেই অবরুদ্ধ একটা অবস্থা ছিল, সেখানে মানুষ কিন্তু সবসময় তথ্য চায়। মানুষকে তথ্য হচ্ছে পানির প্রবাহের মতো, এটা স্রোতের মতো, এটা যাবেই, মানে পথ হোক ব্যাপথ হোক সেখান দিয়ে যাবে। তো সেখানে আমরা সত্যিকারের তথ্যগুলি আমরা পেতাম না। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ তো ছিলই, তার মধ্যে কিন্তু সেলফ সেন্সরশিপও ছিল কিছুটা অংশে হলেও, সত্যি কথা। এবং সমাজ মাধ্যমের যে বিকাশটা ঘটেছে সেগুলিও কিন্তু মানে এই তথ্য প্রবাহের স্বাভাবিকতা না থাকার ফলেই কিন্তু সেটা এত বেশি বিকশিত হয়েছে এবং হাতে হাতে মোবাইল ডিভাইসটা চলে গেছে মানুষের হাতে। ফলে এটার বিপজ্জনক দিক কিন্তু এখন প্রধান হয়ে উঠছে, যেটা সামাজিক স্থিতি নষ্ট করতে পারে, শান্তি শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি, তারপর শিষ্টাচার, সব ধরনেরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন মূল গণমাধ্যমের চ্যালেঞ্জ হচ্ছে যে সেই মূল আস্থাটা ফিরিয়ে আনা। সেটা কিন্তু খুব কঠিন কাজ। এটা সরকারের 3.5 মাসের মধ্যে আমরা সেইভাবে নিয়ন্ত্রিত হচ্ছি না আগের মতো, কিন্তু আমরা নিজেদের দায়িত্বশীলতাও সবখানে আমরা প্রমাণ দিতে পারছি, এটা আমি জোর গলায় বলতে পারছি না। কারণ আমাদের দীর্ঘদিন শৃঙ্খলিত থাকার ফলে যেই রকম একটা সংস্কৃতি, ভয়ের সংস্কৃতি, কিংবা মানে একটা উৎকণ্ঠা, অনিশ্চয়তা, অস্থিরতা যেই গণমাধ্যমের মধ্যে ছিল, সেইটার ট্রমাটা আমরা এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পেরেছি বলে আমার মনে হয় না সামগ্রিকভাবে। তারপরে আমাদের সামাজিক অস্থিরতাও তো বেড়ে চলেছে আগের থেকেও, যদিও আমরা গণতান্ত্রিক একটা পর্যায়ে আমরা আছি এবং নির্বাচিত সরকার একটা দায়িত্ব গ্রহণ করেছেন এবং একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে কিন্তু এই সরকার দায়িত্ব পালন করছে নির্বাচিত হয়ে। তো তার মধ্যে কিন্তু এই গণমাধ্যম সেটার সঙ্গে তাল মিলিয়ে কতখানি চলতে পারছে সেটাও একটা বিরাট প্রশ্ন। সুতরাং আমাদের আত্মশ্লাঘার কোনো সুযোগ আমি এখনও দেখি না। আমাদেরকে কিন্তু সেই সততা, দেশপ্রেম, বস্তুনিষ্ঠতা এবং পেশার প্রতি যেই অঙ্গীকার, সেটার প্রমাণ আমাদেরকে দিতে হবে, এখনও পর্যন্ত দিতে হবে। তাহলেই মানুষ আমাদেরকে সমাজ মাধ্যমের চাইতে আমাদেরকে বেশি বিশ্বাসটা করবে। সেই আস্থার সংকটটা কিন্তু এখনও রয়ে গেছে। ফলে চ্যালেঞ্জটা আমাদের সামনে, এটা সরকারের পক্ষেও সমাধান করা সম্ভব না। এই সমাধানটা আমাদের কি করতে হবে? মানুষের মধ্যে সেই বোধটা তৈরি করতে হবে। এখনও যে কিন্তু সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, এখনও মব জাস্টিস শব্দটা এখানে আসে না। এটা মবের মধ্যে আবার জাস্টিস কি, তাই না? যেই রকম একটা উন্মত্ততা আছে আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা রামিসা হত্যাকাণ্ডের মতো বিভৎস ঘটনা দেখতে পাচ্ছি সমাজের সব ক্ষেত্রে। কিন্তু একটা ব্যক্তি মানুষের মধ্যে, আমার সহ আলোচক উনি ডাক্তার মানুষ, উনি আরও ভালো বলতে পারেন, গণমাধ্যমে দীর্ঘকাল আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, মানে টকশোর ব্যাপারে আমি বলছি। তো অনেক চড়াই উতরাইও তাদেরকে পার হতে হয়েছে, অনেক কালো অধ্যায় পার হয়ে আসতে হয়েছে। উনি অভিজ্ঞতাটা ভালো করে বলতে পারবেন। তো এই সংকটগুলি কিন্তু আমাদের রয়ে গেছে, এইগুলি আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। আমাদেরকে একটা জনবান্ধব, একটা স্বচ্ছ একটা গণমাধ্যম, একটা নীতিও তৈরি করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে আমরা জানি। মিডিয়া সংস্কার কমিশনও হয়েছিল, সেটার মধ্যেও সেই সুপারিশগুলিও বাস্তবায়ন হয় না, সেগুলিও রিভিউ করার অপেক্ষায় আছে। সেখানেও ভালো ভালো জিনিস যেগুলি আছে সেগুলি নিয়ে আমার মনে হয় নতুন সরকার নতুনভাবে একটা গণমাধ্যম নীতি তৈরি করবেন। তারা একটা
কমিশন তৈরি করবেন বলে শোনা যাচ্ছে, সেটার প্রস্তুতি আগামী মাসের চলছে। মধ্যেই আমরা অপেক্ষা করি, দেখি। এবং আমাদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। পাশাপাশি স্বাধীনতা মানেই কখনো স্বেচ্ছাচার নয়, সেই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় জি, রাখতে হবে। এবং আমরা আসবো আবার আপনার কাছে। জনাব আব্দুল তুষার, আপনি যদি একটু বলেন যে বিগত সরকারগুলোর সময়ে তো আমরা দেখেছি যে একরকম নিয়ন্ত্রণ দেখেছি, হ্যাঁ, তো মত প্রকাশের স্বাধীনতা নানাভাবেই খর্ব হয়েছে। তো মর্নিং শোজ দ্য ডে বলা হয়, তো এই সরকারের প্রায় 4 মাস হতে চললো। মানে আপনি আপনার পর্যবেক্ষণ কি বলে, মানে গণমাধ্যম কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছে, বা মানে আপনি কিভাবে দেখছেন? গণমাধ্যমের স্বাধীনতার জন্য অনেকগুলি উপাদান বা প্রপঞ্চ কাজ করে। তার মধ্যে একটি হচ্ছে গণমাধ্যমের মালিকানা এবং সাংবাদিকদের যে দক্ষতা এবং তাদের যে উচ্চতা, সেটা একটা। আরেকটা হচ্ছে গণমাধ্যমের অবস্থান, আর্থিক অবস্থান। একটা দরিদ্র গণমাধ্যমের পক্ষে খুব স্বাধীনভাবে কাজ করা কঠিন হয়ে যায়। এর পাশাপাশি সামাজিক কিছু বিষয় রয়েছে। গণমাধ্যমে যারা কথা বলবেন তারা যদি সামাজিকভাবে নিরাপত্তায় না থাকেন, অর্থাৎ গণমাধ্যমে যারা কাজ করেন তাদের যদি বেতন, ভাতা এবং শারীরিক নিরাপত্তা এই সব কিছু হুমকির মুখে থাকে, তাহলেও তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। এবং এর উপরে যুক্ত হয় হচ্ছে সরকারি আইন কানুন, সরকারের প্রভাব কিংবা ক্ষমতাবানদের প্রতিপত্তি গণমাধ্যমের উপর আসে। ফলে গণমাধ্যমে কাজ করা খুব কঠিন কাজ। গণমাধ্যমের থেকে আপনি কতটা স্বাধীন হতে পারবেন, এই সব কিছু শুধু গণমাধ্যমের একার উপরে নির্ভর করে না। শাসকের চরিত্র, মালিকের চরিত্র, সাংবাদিকের চরিত্র, পাঠকের চরিত্র এবং গণমাধ্যম যেখানে থাকেন সেই সমাজের চরিত্র, এই সব কিছু মিলিয়ে গণমাধ্যমকে থাকতে হয়। কারণ গণমাধ্যম যে কাজটা করে সেটা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত। আপনি তথ্য সংগ্রহ করতে যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন? যেখানে অপরাধ সংঘটিত হয়েছে, যেখানে অন্যায় হয়েছে, কিংবা যেখানে খবরটা তৈরি হয়েছে, আপনি সেইখানে যাচ্ছেন। খুব কম পেশাতে এটা করতে হয়। ডাক্তাররা করেন, যেখানে অনেক মানুষজন আক্রান্ত হয়েছে, হয়তো সেখানে তারা চিকিৎসার জন্য যান, আর পুলিশ যায়। এছাড়া আর কোন কাজে উকিল কি যায়? গিয়ে উকিলের কাছে লোকে আসে, তাই না? অফিসাররা কি যায়? অফিসারের অফিসে লোকে আসে, আমলাদের কাছে আসে, সচিবালয়ে আসে লোকজন। সচিবালয় জনগণের কাছে আসলে ওই অর্থে যায় না। হ্যাঁ, তাদের প্রশাসনের কাঠামো আছে, অনেক দূর পর্যন্ত প্রশাসনিক কাঠামো আছে, কিন্তু গ্রামেও সাংবাদিক যায়, গ্রামে ডাক্তার যায়। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে গ্রামে পুলিশের ফাঁড়ি নাই, গ্রামে ডাক্তারখানা আছে এবং গ্রামে সাংবাদিকরা যায়। এই হচ্ছে বাংলাদেশের দুইটা পেশা, এবং দুইটা পেশাই শারীরিকভাবে আক্রান্ত। আপনি দেখবেন যে সাংবাদিকের কাজ পছন্দ হয় নাই, তাকে ক্ষমতাবানরা প্রহার করেছে। ডাক্তারকে ভালো লাগে নাই, ডাক্তারকে প্রহার করেছে। এখন দেখেন, যেহেতু আমি একই সাথে গণমাধ্যমে কাজ করি এবং চিকিৎসা, আমার অবস্থাটা তাহলে চিন্তা করেন। এখন আপনি স্বাধীনতার কথা বলেছেন, এই সরকার আসবার পরে আসলে ওই অর্থে সরকার প্রোঅ্যাক্টিভলি সাংবাদিকদের উপরে ঝাঁপিয়ে পড়া বা নির্যাতন করা বা তাদেরকে আটক করা, এটা আমরা দেখি নাই। সেই অর্থে আমরা বলতে পারি সরকার যথেষ্ট সহনশীল এবং উদার অবস্থা এখনো আছে। তবে সরকারের সবাই যে, বা সরকার দলীয় সবাই যে একই ধরনের মানসিকতার, তা তো নয়। ফলে গণমাধ্যমকে যদি সত্যি শক্তিশালী করে গড়ে তুলতে হয়, তাতে সরকারকে অনেক বড় ভূমিকা পালন করতে হবে। এখন এটা হচ্ছে কেন, এটা আমি একটু ব্যাখ্যা করব। তবে তার আগে বলি যে গণমাধ্যমকে যে শক্তিশালী করে গড়ে তুললে লাভ কার? সরকারের লাভ। সরকারের তখন আর মানুষের কথা জানার জন্য চেষ্টা করতে হয় না। গণমাধ্যম তাকে প্রত্যেকদিন সকালবেলা জানিয়ে দিবে যে এই জায়গাতে অন্যায়, এই জায়গাতে অপরাধ, ওই জায়গাতে মানুষ কি পাচ্ছে না, ওই জায়গাতে পাচ্ছে, কোথায় প্রশংসা, কোথায় নিন্দা। স্বাধীনভাবে কাজ করতে দিলে সরকারের কোনো ক্ষতি হয় না। আমাদের অধিকাংশ সরকার যে ভুলটা করেছেন, তারা ভেবেছেন যদি পত্রিকাতে কোনো কিছু ছাপা হয়ে যায়, এটা তাদের ক্ষমতার প্রতি হুমকি হয়। বরং পত্রিকাতে কোনো কিছু ছাপা হয়ে গেলে বা গণমাধ্যমে কোনো কিছু বলা হয়ে গেলে মানুষের কথাটা যে জানানো হয়েছে এটা মানুষ বুঝতে পারে। যখন মানুষ জানে যে তার অভিযোগটা জায়গা মতো পৌঁছেছে, তার কথাটা জায়গা মতো পৌঁছেছে, তার প্রশংসাটা কেউ জেনেছেন বা তার নিন্দাটা কেউ শুনেছেন, তখন কিন্তু মানুষ আশ্বস্ত বোধ করে এবং তখন মানুষ ধৈর্য ধরে। এবং গণমাধ্যমের প্রক্রিয়াটা তো দ্বিপাক্ষিক। গণমাধ্যমে যদি কোনো কিছু আসে, সরকার বলেন, ক্ষমতাবান বলেন, তারা তো আবার সেই একই গণমাধ্যমে তাদের বক্তব্যটাও প্রচার করতে পারেন। গণমাধ্যম তো এক পক্ষের কথা বলে না, গণমাধ্যম তিন পক্ষের কথা বলে। একটা হচ্ছে গণমাধ্যম বলে হচ্ছে যা খবর, একটা পক্ষ যার অভিযোগ তার কথা, আরেকটা হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ তার কথা, এবং মাঝখানে যে কথাটুকু ওইটা আবার সম্পাদকরা বলেন। সম্পাদকীয় সিদ্ধান্তে সেখানে লেখা হয়। সাংবাদিক তো নিউজও ছাপেন, ভিউজও ছাপেন। তো তার মানে গণমাধ্যম তিনটা পক্ষে কথা বলেন, তিনি মাঝখানেও কথা বলেন, আবার দুই দিককে কথা বলেন। তাহলে গণমাধ্যম তো সবচেয়ে গণতান্ত্রিক একটা জায়গা, তো সেই জায়গাটাকে শক্তিশালী হলে দেশের গণতন্ত্র শক্তিশালী হয়। এখন সরকারকে আসলে
কি করতে পারেন সরকার, এটা চিন্তা করা উচিত এই মুহূর্তে। সরকারের খুব দ্রুত গণমাধ্যম কমিশন তৈরি করা দরকার, যেখানে অভিযোগ বলেন বা যে কোনো ধরনের মান অভিমান বলেন বা দ্বিমত বলেন সেখানে মীমাংসিত হবে। গণমাধ্যমের সংস্কারের জন্য যে কিছু প্রস্তাবনা ছিল সেগুলো সরকারের বিবেচনা করে দ্রুতই গণমাধ্যম কমিশন করে গণমাধ্যমকে একটা আলাদা পরিবেশ তৈরি করে দেওয়া, যে পরিবেশে গণমাধ্যম আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে। সরকারের দায়িত্ব হচ্ছে গণমাধ্যমে চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের জন্য এমন পলিসি তৈরি করে দেওয়া যাতে অযোগ্য কিংবা অদক্ষ ব্যক্তিরা বড় দায়িত্ব পেয়ে না যান। মানে গণমাধ্যমের সুযোগ সুবিধাগুলো আমরা আসলে নিশ্চিত করতে পারছি না কেন? গণমাধ্যমের সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে না ভিন্ন ভিন্ন কারণে। যেমন ধরেন, সরকার আমাদের গার্মেন্টস শিল্প রপ্তানিমুখী শিল্প, সেজন্য সেটা মজুরি নির্ধারণ করে, কিন্তু আমাদের পাট শিল্প একটা রপ্তানিমুখী শিল্প। আপনি কি শুনেছেন পাট শিল্পের মজুরি নির্ধারণ করতে? গার্মেন্টস ওয়ালাদের মজুরি কেন নির্ধারিত হয়? কারণ মাঝে মাঝে তারা রাস্তায় নেমে আসেন, রপ্তানি আয় আসে। আজকে যদি পাট শিল্প এই জায়গাতে থাকতো তাহলে পাটের মজুরি নির্ধারণ করতেন, গার্মেন্টস সেন্টার করতেন না। কিন্তু সকলেরই মজুরি নির্ধারণ করা উচিত এবং সাংবাদিকদের মজুরি কিন্তু নির্ধারণ করা আছে, সাংবাদিকদের বেতন ওয়েজ বোর্ড আছে, নির্ধারণ করা আছে। কিন্তু এই কাজটা কি তদারকি আছে? এই তদারকিটা করতে পারতে হচ্ছে গণমাধ্যম কমিশন যদি থাকতো, সাংবাদিকরা অভিযোগ করতে পারতেন, সঠিক বেতন পেতেন। এবং ওয়েজ বোর্ডকেও আমি মনে করি যে বাস্তবতার সঙ্গে সম্পর্ক রেখে ওয়েজ বোর্ড করা উচিত। এমন বেতন ঠিক করা উচিত না যেটা অন্য প্রতিষ্ঠানের লোকে পায় না, আবার এমন বেতনও ঠিক করা উচিত না যেটা অন্য প্রতিষ্ঠানের সবাই পায়, আপনি পান না। অর্থাৎ এত কমও হতে পারবে না, এত বেশিও হতে পারবে না। ঝুঁকি, চাকরির যে পরিবেশ, চাকরির জন্য যে ধরনের দায়িত্ব পালন করতে হয় এগুলি বিবেচনায় নিয়ে এই ওয়েজ বোর্ডের বেতনটা নির্ধারণ করা উচিত। আর ভুয়া পত্রিকাকে যে সরকার সহযোগিতা করেন, যাদের কিনা কোনো বিজ্ঞাপন নাই কিন্তু লিস্টের মধ্যে নাম থাকে সরকারি বিজ্ঞাপন সেখানে যায়, এইগুলিকে সরকারের তদারক করা উচিত। সেই সমস্ত তদারকি চলে আসবে কোথায়? গণমাধ্যম কমিশনে। এই জন্য কমিশনটা জরুরি। আর এটা কেন হয় না আপনি দেখেন, সাংবাদিকরা যে কাজটা করেন এই কাজটা এতই স্পেশালাইজড, তারা এই কাজটা ছেড়ে দিয়ে কালকে আরেকটা কাজ করতে পারেন না। কিন্তু ওই একই ঘটনা ডাক্তারদের, এত স্পেশালাইজড। আপনি গণমাধ্যমে কাজ করেন, একটা গণমাধ্যমের প্রতিষ্ঠান ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। কিন্তু আপনি অন্যান্য কাজে যেটা হয়, আপনি ঠিক আছে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছেন, আপনি টেলিফোনের চাকরিতে চলে গিয়েছেন, টেলিফোন কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে আপনি রপ্তানিমুখী শিল্পে যোগ দিয়েছেন, কারণ আপনার একটা বিজনেসের ডিগ্রি আছে, আপনি বিজনেস ডিগ্রি করেছেন। যে কোনোখানে ব্যবসা আপনি ঢুকে পড়তে পারেন, অথবা আপনার অনেক অভিজ্ঞতা রয়েছে, আপনি এক বিজনেস থেকে আরেক বিজনেসে যেতে পারেন। কিন্তু যে ছেলেটা টেলিভিশনে ক্যামেরা চালাতে শিখেছে, সেই ক্যামেরা কোথায় পাবে? যেই ক্যামেরা আরেকটা জায়গায় চালাবে। কিংবা যে এডিটিং শিখেছে সেই সম্পাদনা কোথায় করবে? বিয়ের ভিডিও এডিট করবে? কিংবা ধরেন যে ছেলেটা সাংবাদিকতায় শিখেছে, যে কিনা আরেকটু প্রমোশন পেয়ে ভালো জায়গাতে ধরেন সম্পাদকীয় পর্যায়ে চলে গিয়েছে, যে নিউজ রুম এডিটর, কিংবা ধরেন আপনাদের পত্রিকা যেগুলি আছে সেখানে যারা আরেকটু উচ্চতর পদে কাজ করেন, এই কাজটা তারা 5-10 বছর করার পরে তারা কোথায় যাবেন? এই কাজটাই তো তারা পারেন, এটাই সবচেয়ে ভালো তারা পারেন। তো এই জন্য তাদের যাওয়ার জায়গা থাকে না, ফলে তারা সহ্য করতে বাধ্য হয়। এবং এই সহ্য যত করতে বাধ্য হয়, তার উপরে এসে চেপে বসে হচ্ছে লুটেরা পুঁজিতে তৈরি করা গণমাধ্যম আছে অনেক, যারা লুটপাট করেছেন, নিজের সম্পদ বাঁচানোর জন্য গণমাধ্যম তৈরি করেছেন, তারা তখন তাদেরকে ব্যবহার করতে শুরু করে এবং ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কথা চিন্তা করে, বিশেষ করে যারা ডিপেন্ডেন্ট, হয়তো সংসারে অসুস্থ মা বাবা আছেন, হয়তো সংসারে স্কুলগামী ছেলে মেয়ে আছে, হয়তো স্ত্রী চাকরি করেন না, শুধু একজনের আয় সংসার চলে, এই সাংবাদিক তখন আর প্রতিবাদ করতে পারেন না, তখন চুপ করে তাকে কাজ করে যেতে হয়। ফলে সাংবাদিকদেরকে যেভাবে দোষী করা হচ্ছে, বলা হচ্ছে উৎপাদন করা, কি সম্মতি উৎপাদন করা, হ্যান করা ত্যান করা, এগুলো আসলে ঠিক না, এগুলো ভুল। জি, অনেকগুলো বিষয়ে আব্দুল তুষারের বক্তব্যে আসলো যে মানে সাংবাদিকদের মধ্যে আসলে সংঘবদ্ধতাটা নাই এক, আর সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে বারবার তাদের নিজেদের এই সংঘবদ্ধতা কেন নাই, বা ইউনিয়ন পর্যায়ে আমরা দেখি যে মানে একাধিক প্রেস ক্লাব, অনেকগুলো সাংবাদিক সংগঠন, কিন্তু তারপরেও তাদের মধ্যে ঐক্য নাই। এই বিষয়টা কেন হচ্ছে এটা আমরা আপনার কাছে জানবো, তার আগে একটা বিরতি নেই। দর্শক, এখন প্রকাশে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরলাম এখন প্রকাশে। তো বিরতির আগে যে বিষয় আমরা আলোচনা করছিলাম যে সাংবাদিকদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা যাচ্ছে না, এর অনেকগুলো কারণ আব্দুল তুষার বললেন। আপনি যদি একটু বলেন, আপনি তো একই সাথে সাংবাদিক নেতা, সাংবাদিকদের আসলে সংঘবদ্ধতা বা সাংবাদিকরা আসলে রাজনৈতিক আদর্শ প্রত্যেকেই থাকবে, কিন্তু মানে
কি কারণে নিজেদের দাবি দেওয়া নিয়ে সাংবাদিকরা এক হতে পারছেন না? সাংবাদিকতা পেশা যেহেতু অন্য 10টা পেশা থেকে ভিন্ন, ফলে এখানে দায় দায়িত্বটা, মানুষের প্রত্যাশাটাও অন্যরকম বেশি। আর এটাতে রাজনীতিকীকরণ করার ফলে কিন্তু এই ক্ষতিটা হয়েছে, যেরকম আমাদের ছাত্র রাজনীতির ক্ষেত্রে ঘটেছে। আগেকার কালে কিন্তু ছাত্র রাজনীতি স্বাধীন ছিল এবং তারা অনেক সময় জাতীয় নেতৃবৃন্দকে ডিকটেট করতে পারত যে এইভাবে চললে সঠিকভাবে হবে। আমরা দেখেছি যে বড় বড় আন্দোলনগুলিও ছাত্রদের দ্বারাই হয়েছে, নিঃস্বার্থ আন্দোলন হয়েছে। আমরা এবার গুণগত পরিবর্তন দেখলাম যে 24-এর অভ্যুত্থানের পরে তারা ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত হলো, ফলের সেটার যে কি ফল দাঁড়িয়েছে সেটা আর আমি বলতে চাচ্ছি না, সবাই এটা জানে কম বেশি। তো সাংবাদিকতার ক্ষেত্রেও কিন্তু এটা ঘটেছে। রাজনীতিকীকরণটা করার ফলে দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে। এইটার একটা অস্তিত্বের কারণে অনেককে বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে। তারপরে এই শিবিরে বিভক্তির কারণে কিন্তু সামগ্রিকভাবে সাংবাদিকতা নিহত হয়েছে, প্রকৃত সাংবাদিকতা। তো সেটা ফিরিয়ে আনতে কিন্তু সময় লাগবে এবং এটা একটা কঠিন পরীক্ষা। এবং দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, সিনসিয়ারিটি সব মিলিয়ে কিন্তু সাংবাদিকদেরকে এই পেশাটাকে আরও মহৎ মর্যাদায় উত্তীর্ণ করতে হবে, উন্নীত করতে হবে, সেই উচ্চতা স্থাপন করতে হবে। সেটাও একটা বিরাট চ্যালেঞ্জ। আসলে সরকারকেও এখানে ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতে হবে, তাহলে সরকার উপকৃত হবে। যেটা আমার সহালোচক একটু আগে বলেছেন, সরকারই উপকৃত হবে। আমাদের মধ্যে দেখতে পাচ্ছে যে এত প্রেশার গ্রুপ, শুধু সরকার না, স্থানীয় ভাবে আমরা দেখতে পাই যে যাদের ক্ষমতা আছে, শক্তি আছে, অর্থ আছে, বিত্ত আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, বাহিনী আছে, তারা নানানভাবে সাংবাদিকদেরকে উৎপীড়ন করছে, নির্যাতন করছে এবং ফলে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতাটা সংকুচিত হচ্ছে। শুধু সরকারকে আমি দোষারোপ করব না, সরকারের মদতপুষ্ট এরকম আসলে সন্ত্রাসীরা তো সরকারের আশ্রয়ই থাকে সবসময়, আমরা দেখেছি। সেই কালচারটা দূর করতে হবে। এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা 3.5 মাসেই একটা সরকারের কাছ থেকে এই প্রত্যাশাটা করতে পারি না। তবে একটা সুলক্ষণ যে একটু একটু করে সহিষ্ণুতার সংস্কৃতি আমাদের মধ্যে গড়ে উঠছে, এটা আমাদেরকে সময় দিতে হবে। এবং আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই এবং যদি এটা মিন করি আমরা, তাহলে এটা সংকটটা উত্তরণ করা সম্ভব। তো সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবং আমাদের যেহেতু এই পেশা অন্য পেশার থেকে ভিন্ন এবং বেশি দায়িত্বশীল, সুতরাং আমাদের সময়টাও দিতে হবে। এবং আমাদের মানে সার্ভিস বেনিফিটও সেই অর্থে আমরা পাই না, যেটা সরকারি কর্মচারীদের সার্ভিস বেনিফিটটা, তারপরে অবসর উত্তর সুযোগ সুবিধাগুলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলেন, অন্যান্য ক্ষেত্রে দেখেন, অন্যান্য বাহিনীর, সেটা সাংবাদিকদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই নিশ্চিত নয় এবং সেটা খুবই সামান্য। একটা গ্র্যাচুইটি, একটা প্রভিডেন্ট ফান্ড, এইটুকু ছাড়া আর কোনো সুবিধা তো আমি সেইভাবে দেখি না। সব প্রতিষ্ঠানে তো সেটাও নাই। বিচ্ছিন্ন হয়ে সব প্রতিষ্ঠান তো ওয়েস্ট বোর্ড বাস্তবায়নও করে না, একমাত্র বিএসএস ছাড়া। তো বিএসএস যেহেতু সরকারি প্রতিষ্ঠান, এক সময় দৈনিক বাংলা ছিল, সেটা শেখ হাসিনার প্রতিহিংসার কারণে আমি নিজে সেখানে বেকার হয়েছি। 21 বছর আমি সেখানে ছিলাম, আমার যৌবনকাল থেকে বন্ধ হওয়া পর্যন্ত। দৈনিক বাংলা কিন্তু রাজস্ব বাজেটে চলতো না, যেটা বাসস চলে, তারা সরকারি বিজ্ঞাপনের টাকায় চলতো। তো সেইখানে এটা ভেঙে দিয়ে, ট্রাস্টটা ভেঙে দিয়ে কর্মসংস্থান ব্যাংক করা হয়েছে। এটা একটা প্রহসন ছিল। তো বর্তমান সরকারেরও চিন্তাভাবনা আছে দৈনিক বাংলাকে আবার ফেরত আনার। আমি যেরকম শুনেছি সেটাও একটা ভালো কাজ হবে। ওইখানে একটা বড় জায়গা আছে দৈনিক বাংলা, আপনাদের অফিস থেকে কাছে, এখানে 22 কাঠা জায়গার উপরে রাজক এভিনিউতে যেটা আছে। তো তখন আমরা একটা দায়িত্বশীল সাংবাদিকতার একটা আইডিয়াল প্রতিষ্ঠান ছিল কিন্তু দৈনিক বাংলা, বিচিত্রা। সেটা সে সময়ে কিন্তু সরকারি সীমাবদ্ধতার মধ্যে পাকিস্তান আমলের থেকেও অনেক আমাদের দেশের স্বাধীনতাকে, আমাদের দেশের যে আন্দোলনগুলি, প্রগতিশীল আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, সবগুলিকে কিন্তু নারিশ করেছে, সমর্থন দিয়েছে। তো সাংবাদিকতার দায়িত্ব কিন্তু শুধু খবর দেওয়া না, একটা দেশের কল্যাণের জন্যে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যে, ধর্মীয় উগ্রবাদকে রুখে দেওয়ার জন্যে, স্বাধীনতা সার্বভৌমত্ব নিরঙ্কুশ করার জন্যে, মানুষের মধ্যে মানবিক বোধ, কল্যাণের বোধ সঞ্চালিত করার ক্ষেত্রে কিন্তু দায় দায়িত্ব অনেক বেশি। আচ্ছা, এখানে একটা বিষয় যে ধরেন আমাদের দেশে কতজন চিকিৎসক আছে আমরা জানি, পুলিশ আছে আমরা জানি, কতজন পুলিশ আছে আমরা জানি, কিন্তু সাংবাদিকদের এখনো কোনো ডাটাবেজ এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারলাম না। এইটা কেন? এটার ব্যাপারে সরকারের সেরকম সিরিয়াসনেস ছিল না। তো এবার যদি গণমাধ্যম কমিশন হয়, তখন একটা আমব্রেলার মধ্যে আমরা সব যদি পাই, তাহলে একটা চিত্রটা আমরা পাবো। গতকালই তো সংসদে বলা হয়েছে 12,000-এরও বেশি পত্রিকা ঢাকা শহর থেকে প্রকাশিত হয়। গতকালই আমি একটা চায়না মিডিয়া গ্রুপ, ওদের সঙ্গে যুক্ত ছিলাম একটা অনুষ্ঠানে। ওরা একটা গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ড দেয়, সেখানে
যে ওদের বাংলা বিভাগের প্রধান বাংলায় আমাকে বললো, উনি দীর্ঘদিন বাংলাদেশে কাজ করেছেন, ঢাকায় কাজ করেছেন, উনি বললেন যে আপনাদের দেশে তো অনেক অনেক পত্রিকা বের হয়। তো আমি একটু লজ্জাই পেলাম, আসলে এত আমাদের পত্রিকা বের হয় কাগজে কলমে, কিন্তু বাস্তবে আপনি খুঁজে পাবেন না। তো সেগুলিরও কিন্তু একটা ঝাড়াই বাছাই হওয়া দরকার, একটা স্টক টেকিং হওয়া দরকার, একটা তালিকা হওয়া দরকার। তো এগুলি কিন্তু খারাপ জিনিসটা। এবং সাংবাদিকতা পেশায় যেতে হলেও যে আপনার শিক্ষাগত যোগ্যতা কতখানি লাগবে, সাংবাদিকতা আপনি পাশ করবেন কিনা, কিংবা আগে এক সময় কিন্তু মানে অল্প মানে যাদের লেখাপড়া ছিল তারাও কিন্তু সাংবাদিকতায় অনেক ভালো ভালো কাজ করেছেন, এবং আমাদের পূর্বপুরুষদের মধ্যে অনেকেই আছেন। কিন্তু এখন তো হলো স্পেশালাইজেশনের যুগ, আপনার তো পড়াশোনাটা করতে হবে, আপনার সাবজেক্টটা জানতে হবে, বিশ্বায়নের সময়ে কিন্তু আপনাদের নিজেকে তৈরি করতে হবে, সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করতে হবে, দক্ষ, তথ্য সমৃদ্ধ, স্কিল্ড, সাহসী, ঝুঁকি নেওয়ার প্রবণতা, দেশপ্রেম, সিনসিয়ারিটি পেশার প্রতি, সেগুলি তৈরি করতে হবে। তো এইটারও কিন্তু একটা রূপরেখা তৈরি করা দরকার, নীতিমালা তৈরি করা দরকার, যেটা প্রস্তাবিত গণমাধ্যম কমিশনের মধ্যে আমরা পাবো বলে আশা করি। এবং মিডিয়া কমিশন যেটা কাজ করেছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটার আমি বলেছি যে ভালো ভালো দিক যেগুলি আছে সেগুলি নিয়ে এই অনেকখানি কাজ করা আছে, সেটাকে আরও আপডেট করতে হবে, আপগ্রেড করতে হবে, এবং একটা মানুষের মধ্যে একটা স্বচ্ছ ধারণা মানে থাকতে হবে সাংবাদিকতা সম্পর্কে, এবং সরকারও তাতে উপকৃত হবে, যেহেতু ওয়াচডগ বলা হয় সাংবাদিককে, এবং চতুর্থ স্তম্ভ বলা হয়। গণতন্ত্রের বিকাশের জন্য অবশ্যই সৎ সাংবাদিকতা দরকার, দেশপ্রেমমূলক সাংবাদিকতা দরকার, মানবিক সাংবাদিকতা দরকার, মানুষকে আলোকিত করার জন্য, মানুষকে আরও কল্যাণবোধে উজ্জীবিত করার জন্যে, সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে দেশকে রক্ষা করার জন্যে, এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে নিরঙ্কুশ করার জন্যে কিন্তু সেই সাংবাদিকর দায়িত্ব অনেক বেশি, সাংবাদিকদের দায়িত্ব অন্য পেশার থেকে অনেক বেশি আমি মনে করি। সুতরাং আমাদেরকে সেভাবে তৈরি করতে হবে, এবং সেটার ক্ষেত্রটা সামগ্রিকভাবেই একটা যেন তৈরি আমরা করতে পারি, এরকম একটা আবহাওয়া তৈরি হয়েছে। আশা করি আমরা একটা আশার আলো দেখতে পাবো। হাসান হাফিজ ভাই যেটা বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের সময় একটা গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছিল, তারা একটা সুপারিশ, অনেকগুলো সুপারিশ তারা দিয়েছে, সেখানে অনেক ভালো ভালো কথা ছিল। সেই সময় মানে অন্তর্বর্তী সরকারের সময়ও কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে কিছু সুপারিশ বাস্তবায়নের দাবি উঠেছিল, কিন্তু সেটা হয়নি। এখন আবার আগামী মাসে সরকার গণমাধ্যম কমিশন করবে বলেছেন তথ্যমন্ত্রী। তো মানে প্রতিবারই যেটা দেখা যায় যে যখন একটা পরিবর্তন আসে তখন স্টেক হোল্ডারদের নিয়ে মানে একটা সংস্কারের রূপরেখা দেয়া হয়, সেই স্টেক হোল্ডাররা মিলে গণমাধ্যম সংস্কার একটা কমিশন হয়, কমিশন কিছু পরামর্শ দেয়, কিন্তু সেগুলো আর বাস্তবায়িত হয় না। মানে কেন বাস্তবায়িত হয় না? প্রথমত অন্তর্বর্তী সরকার গণমাধ্যম সংস্কারের কথা বলেছে, কিন্তু নিজেরা স্বৈরতান্ত্রিক আচরণ করেছে। অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকদেরকে বিভিন্ন কারণে কারারুদ্ধ হতে হয়েছে, তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং বিভিন্ন জায়গাতে ফোন করে হয়তো চাপ প্রয়োগ করেছে বিভিন্ন বিষয়ে, যদিও অনেক ক্ষেত্রে সফল হতে পারে নাই। না হতে পারার একটি বড় কারণ হচ্ছে গণমাধ্যম অন্তর্বর্তী সরকারের চাইতে বেশি পরিমাণে জুলাইয়ের যে আন্দোলন এবং জুলাইয়ের যে আত্মত্যাগ, সেই স্পিরিটে অনেক বেশি বিশ্বাসী ছিল। গণমাধ্যমে তরুণ সাংবাদিকরা বরং অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এইসব স্বৈরতান্ত্রিক আচরণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং তারা কথা বলেছেন, যে কারণে অন্তর্বর্তী সরকার নির্যাতকের ভূমিকায় চলে আসলেও তাদের এই বিষয়টা প্রকাশিত হয়েছে। আপনি দেখেন অন্তর্বর্তী সরকারের সময় ভুয়া মামলায় সাংবাদিকদেরকে বন্দী করা হয়েছে, যেটা মামলা নয়। মামলা যদি যথেষ্ট কারণ থেকে থাকে, পজিটিভ রিজন থাকে মামলা করার জন্য, তাহলে সেটা হবে, মামলা হতেই পারে। কিন্তু এমন মামলায় কাউকে কাউকে আটক করা হয়েছে যে মামলার বিষয়বস্তু তো দূরের কথা, যে মামলার কোনো ধরনের প্রক্রিয়ার সঙ্গে এই লোকদের কোনো সম্পর্ক থাকার উপায়ই নাই। আনিস আলমগীরের কথা ধরেন বা পান্নার কথা ধরেন, বা এরকম আরও সাংবাদিকরা যারা অকারণে কোনো কারণ ছাড়া সংবিধান নিয়ে আলোচনা করতে গিয়ে পান্না বন্দী হয়েছে, সন্ত্রাস করতে গিয়েছিল এই কথা বলে তাকে বন্দী করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। আনিস আলমগীরকেও একইভাবে। প্রথম আলো ডেইলি স্টারে যারা হামলা করলো তাদেরকে গ্রেফতার হয়েছে, কিন্তু মূল পরিকল্পনাকারী কারা এটা আমরা জানি না। প্রথম আলো ডেইলি স্টারে হামলা ওপেন আমরা দেখেছি, ফেসবুকে ঘোষণা দিয়ে একদল লোক এটাকে উৎসাহ দিয়েছে, বলেছে। এমনকি যখন এই প্রতিষ্ঠানগুলির সামনে নানান রকম প্রসেশন বা নানান রকম কর্মকাণ্ড করা হচ্ছিল, গরু জবাই করা হচ্ছিল, জিয়াফত খাওয়ানো হচ্ছিল, সেগুলিকে মবের মতো উৎসাহ দেওয়া হয়েছে। এই কাজগুলো অন্তর্বর্তী সরকার করেছেন না, ফলে তাদের করে যাওয়া সংস্কারের কতটুকু আসলে
গ্রহণযোগ্য আর কতটুকু তারা নিজেরাই গ্রহণ করতে পেরেছিলেন এটা নিয়ে অনেক সন্দেহ আছে। অন্তর্বর্তী সরকারের কথা বাদ দেন, তবে গণমাধ্যম কমিশন হওয়া খুবই জরুরি এবং সেই গণমাধ্যম কমিশন হওয়া উচিত এইরকম যাতে সেই কমিশন গণমাধ্যমের যে দায় দায়িত্ব, গণমাধ্যমের যে কর্মপরিসর বা তার যে সীমানা সেটা যেমন তদারক করবে, ঠিক একইভাবে গণমাধ্যমের উপরে যারা চড়াও হন তাদের সীমানাও তারা নির্ধারণ করে দেবে। অর্থাৎ কোনোভাবেই গণমাধ্যমকে তারা আক্রান্ত হতে দিবেন না, আবার গণমাধ্যমের মাধ্যমে যেন কোনো নিরীহ নিষ্পাপ নির্দোষ ব্যক্তি আক্রান্ত না হন সেটাও তারা রক্ষা করবে। গণমাধ্যম কমিশন একদিকে যেমন গণমাধ্যম কর্মীদের অধিকার রক্ষা করবে, আরেকদিকে গণমাধ্যম কমিশন পাঠকদের অধিকারও রক্ষা করবে বা দর্শকদের অধিকারও রক্ষা করবে। এবং এই যে অধিকারের রক্ষক বা অধিকারের কাস্টোডিয়ান হিসেবে একটি কমিশনের কাজ করা, এইটা যদি তারা করতে পারেন তাহলে আসলে যে রকম গণমাধ্যম আমরা চাই সেরকম গণমাধ্যম তৈরির ক্ষেত্রে আমরা একটা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এগিয়ে যেতে পারবো। এখন যে অবস্থাটা আছে আপনি দেখবেন গণমাধ্যমের কোনো ওই অর্থে মা বাপ নাই। গণমাধ্যমের মালিক যা মনে করেন সেটাই হয়। গণমাধ্যমের মালিক মনে করছেন উনি একই হাউসে 4টা বাংলা পত্রিকা চালাচ্ছেন, ওনার ইচ্ছা, টাকা আছে। গণমাধ্যমের মালিক চিন্তা করছেন উনি টিভি, রেডিও, পেপার সব কিছুর মালিক হচ্ছেন, টাকা আছে। টাকা থাকলেই যে গণমাধ্যমের মালিক হওয়া যায় না এই জায়গাটাও নিশ্চিত করতে হবে। শুধু টাকা থাকলে আপনি সব ব্যবসা করতে পারবেন না। টাকা থাকলে আপনি অস্ত্রের কারখানা দিতে পারেন। গণমাধ্যম কিন্তু ওয়েপেনাইজ করা যায়, গণমাধ্যমকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা যায়। ফলে টাকা থাকলেই সব ব্যবসা করা যাবে এটা নয়। সেই ব্যবসা করার জন্য দক্ষ ব্যক্তিরা সেই প্রতিষ্ঠানে আছেন কিনা সেটাও বিবেচনায় নিতে হবে। আপনি কাউকে ধরে নিয়ে গিয়ে মালিক সম্পাদক বানিয়ে দিল, আর যে কিনা আছে গণমাধ্যমের 20 বছর 25 বছর কাজ করছে সে সম্পাদক হতে পারছে না, গণমাধ্যমের মালিক নিজেই সম্পাদক হয়ে বসে পড়লো। হ্যাঁ, এইগুলো তো সঠিক না। একটা প্রফেশনাল জায়গা, হাসপাতালের প্রফেসর যে কত হতে পারবেন, হাসপাতালের মালিক গিয়ে প্রফেসর হয়ে যাবেন। গণমাধ্যমের কাজটা কিন্তু একটি সূক্ষ্ম কাজ এবং এটি একটি দায়িত্বশীল কাজ। এটা একটা সাবজেক্ট, জার্নালিজম একটা সাবজেক্ট, এটা পড়ানো হয়। যে জিনিসটা পড়ানো হয় এবং যেটাতে মাস্টার্স পিএইচডি করা যায় এটা একটা অত্যন্ত উচ্চ মানের শিক্ষাগত জায়গা। সেখানে যে কেউ গিয়ে বসে একটা মোবাইল ফোন আছে আর হয়ে গেল জার্নালিস্ট। এই যে আপনি বললেন মোজো জার্নালিস্ট, নাম দিয়েছে মোজো জার্নালিস্ট, তো এইটা কি আসলে এইভাবে হতে পারে? তাদের কি ট্রেনিং বা প্রশিক্ষণ বা তাদের দায় দায়িত্ব নিয়ন্ত্রণ করার কোন একটা জায়গা থাকা উচিত না? আচ্ছা জনাব, আমরা শুনবো আপনার কাছে এই বিষয়ে, আপনি আবার বলবেন। আমরা একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে তো সবাই আবার আপনার কাছে শুনবো। দর্শক, এখন প্রকাশে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার ফিরলাম এখন প্রকাশে। বিরতির আগে জনাব আব্দুল তুষার, আপনি যেটি বলছিলেন আমি সেখানে আরেকটা বিষয় একটু যুক্ত করতে চাই। সম্প্রতি একটা অনুষ্ঠানে একটা গণমাধ্যমের মালিক তিনি বলেছেন যে মানে আমার প্রতিষ্ঠানে বা আমার মিডিয়াতে যে একটা অনুসন্ধানী সাংবাদিকতা বা একটা ভালো রিপোর্ট হচ্ছে না, তার প্রধান প্রতিবন্ধকতা আমি নিজেই। কারণ দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষমতাবানরা আমাকে ফোন করে, আমার আরও অনেক প্রতিষ্ঠান আছে, আপনি ক্রস মানে একই মালিকের অনেকগুলি প্রতিষ্ঠান, সেটা নিয়ে ক্রস ওনারশিপের কথা আপনি বলছিলেন। তো সার্বিকভাবে এই পরিস্থিতি থেকে আসলে আমাদের উত্তরণ কিভাবে হবে? মালিকদের এটা বুঝতে হবে যে সব ব্যবসা মালিকানা দিয়ে চলে না। কিছু ব্যবসা আছে কর্মী দিয়ে চালাতে হয়। মালিকানা দিয়ে পলিসি নির্ধারিত হতে পারে, কিন্তু মালিকানা দিয়ে প্রতিষ্ঠানটা চলতে পারবে না। যেমন হাসপাতাল, মালিকের ইচ্ছা চলে না, রোগী এবং ডাক্তারের যে সম্পর্ক সেটা দিয়ে হাসপাতাল চলে। অ্যাডমিনিস্ট্রেশন থাকে একটা, কিন্তু সেই অ্যাডমিনিস্ট্রেশন রোগীকে ভালো করে না, রোগীর ভালো পরিবেশ তৈরি করে। মালিকের কাজ সংবাদপত্রে একই জিনিস বা গণমাধ্যমে একই জিনিস। উনি সাংবাদিকদেরকে একটা পরিবেশ তৈরি করে দিবেন। পোলট্রি ফার্মের সাথে তুলনা দিয়ে আপনি মানে মালিকের ইচ্ছা ডিম পারে মুরগি তা না, মালিক পরিবেশটা তৈরি করে দেয়। যে পোলট্রি ফার্মে সুন্দর পরিবেশ থাকে সেই পোলট্রি ফার্মে মুরগি বড় হয় তাড়াতাড়ি, ডিমও পারে বেশি। এই জন্য ক্রিয়েটিভ কাজ, সৃজনশীল প্রতিষ্ঠান যেখানে মানুষের মেধা প্রতিনিয়ত কাজে লাগাতে হয়, ডিসিশন মেক করতে হয় প্রতি মুহূর্তে মুহূর্তে। একটা বানান থেকে শুরু করে সংবাদটার হেডলাইন কি হবে, সংবাদটার ট্রিটমেন্ট কি হবে, এই সমস্ত জিনিস যারা বসে চিন্তা করে, তাদেরকে যদি বসে চিন্তা করতে হয় কালকে সকালবেলা আমার চাকরি চলে যাবে, তাহলে সেই সংবাদ দেখার সময় চিন্তা করে আমি কিছুই ছাপবো না, কোনো মতে আমি একটা কিছু ছেপে দিয়ে আমি চাকরিটা বাঁচাবো। সাংবাদিকদের সবচেয়ে বড় ভয় হচ্ছে তাদের একটা সংবাদের জন্য চাকরি চলে যায়। সংবাদ ভুল হোক আর ঠিক হোক এটার জন্য চাকরি যেতে পারবে না। আপনি কাজ করবেন, আপনি কাজের মধ্যে ভুল হবে না, আপনাকে ঠিক করবেন। সম্পাদকরা আছেন কি করতে? একটা জুনিয়র সাংবাদিক বা একটা মধ্যম সাংবাদিক তিনি যদি কোনো ভুল করেন সিনিয়ররা আছে কি করতে? তাকে শিখাবে, তাকে বলবে। ভুলের মধ্যে দিয়ে শিখতে শিখতেই তো সিনিয়ররা আজকে ওইখানে গিয়েছেন।
কিন্তু হঠাৎ করে চাকরি চলে যায়। উপদেষ্টাকে একটা প্রশ্ন করার কারণে টেলিভিশন সেন্টারে ফিরে যাওয়ার আগেই তো আপনার চাকরি নাই। এটা যখন হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, সেই সরকার আবার গণমাধ্যম কমিশন তৈরি করতে গেছে। আর উপদেষ্টা সাহেব এখন কি বলেন? বলেন যে ভালো কাজ করলে নাকি কাফফারা দিতে হয়। কোথাও না, ভালো কাজের কাফফারা নাই। কাফফারা শব্দটাই হচ্ছে খারাপ কাজের জন্য দিতে হয়। কাফফারা ভালো কাজে হয় না, ধর্মটাও ভালো করে পড়ে নাই। ভালো কাজে আবার কাফফারা কি? তো এইবার আসেন, আমি আসল কাজে ফেরত আসি। এখন টিভিকে আমি শুভেচ্ছাটা জানাই নাই। এখন টিভিতে 4 বছর কাজ করে যাচ্ছে। আমি মনে করি যে এখন টিভি একটা ভালো টেলিভিশন সবাই মনে করছে। এর কারণ হচ্ছে বহু সময় এখন টিভি একটা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। মালিককে এটা কিন্তু কেউ দেখে না, আপনার টেলিভিশনটা দেখে। কেউ জিজ্ঞেস করেন এটার মালিককে। টিভিটা যদি ভালো লাগে, পত্রিকাটা পড়তে যদি ভালো লাগে, সেই পত্রিকা মানুষ পড়ে। মালিকের নাম লিখে দিলেই তো তাহলে পত্রিকা বিক্রি হতো। তাহলে এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যে মালিক বলেছেন যে পত্রিকা খারাপ হওয়ার জন্য উনি দায়ী, আমি মনে করি যে উনি অত্যন্ত সৎ একটা কথা বলেছেন, ভালো মালিক নিশ্চয়ই। কিন্তু একই সাথে তাকে এটাও বুঝতে হবে যে ওনাকে তার পত্রিকাকে স্বায়ত্তশাসিত করে দিতে হবে। উনি জবাব নেবেন সম্পাদকের কাছ থেকে, উনি জবাব নেবেন তার বিজনেস যারা ডিল করে, সংবাদপত্রের মার্কেটিং এর কাছ থেকে, বিপণনের কাছ থেকে, সম্পাদকের কাছ থেকে, সংবাদপত্র যারা চালায় তাদের কাছ থেকে। কিন্তু উনি সংবাদপত্রকে কখনোই নিয়ন্ত্রণ করবেন না। নিয়ন্ত্রণ করতে গেলে উনিও আরেকটা সরকার হয়ে বসবেন। এটা করার কোনো দরকার নাই। হ্যাঁ, ঘোড়াকে মানুষ খাওয়ায়, ঘোড় দৌড়ে সে জিতে, কিন্তু ঘোড়ার জকি বসে, মালিক গিয়া ঘোড়ার উপরে বসে না। আপনি দেখবেন এবং ঘোড়ার জকি যে, তাকে একদম ওই ওজন, ওই দক্ষতা, ওই জিনিস তাকে রেডি করা হয়। জকিও কিন্তু ট্রেন্ড হয়। তো সংবাদপত্রের সম্পাদক হচ্ছে ঘোড়ার জকি, এবং তার সাথে যারা কাজ করে তারা হচ্ছে ঘোড়াটার যত্ন নেওয়ার লোকজন। তো আপনি ঘোড়ার মালিক গিয়ে ঘোড়ার উপরে বসলে ঘোড়া মারা যাবে, কারণ মালিকের ওজন বেশি। তো এইটা হচ্ছে কথা। আমি মনে করি যে এটা চিন্তা করতে হবে। তো এখন টিভিকে আমি ধন্যবাদ জানাই, তারা ভালো অনুষ্ঠান করছেন এবং আপনাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী আরও বহুদিন যাবে এবং আপনারা ভালো করবেন। আর আমার একটা ছোট্ট পরামর্শ আছে, সেই পরামর্শটা হচ্ছে যে কখনোই আমাদের এমন পরিবেশ তৈরি করা উচিত না যেখানে সাংবাদিকরা দ্বিধাবিভক্ত হয়ে যান। রাজনীতি এমনভাবে সাংবাদিকদেরকে মানে আমি বলবো যে আক্রান্ত করেছে। শুধু সাংবাদিক না, আপনি চিকিৎসকদের কথা চিন্তা করেন, কতগুলো সংগঠন, সাংবাদিকদের কতগুলো সংগঠন। এটা হয়েছে কেন জানেন? নানানভাবে উপঢৌকন দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। আপনি সরকারি দলের লোক, আপনি প্লট পাবেন, হ্যাঁ কোটায়, আপনি অমুক এটা পাবেন, অমুক তো সেটা পাবেন, অমুক আপনি ইয়ের সাথে বিভিন্ন সরকারি যে ট্যুর আছে সেগুলিতে আপনি প্লেনের পিছনের দিকে বসে আপনি যেতে পারবেন। হ্যাঁ, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। এইগুলাকে কোন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে, এবং সেই সিস্টেম গণমাধ্যম কমিশন করতে পারবে। আপনি গিয়েছেন 2 বার বিদেশ ভ্রমণ করতে, আরেকজন কেন সেই তালিকাতে কোনোদিন ঢুকতে পারবে না? কেন কিছু হাতে গোনা সাংবাদিক সারাক্ষণ ভিআইপিদের সাথে দেশ বিদেশ ভ্রমণ করবেন? এইটা করতে গিয়েই কিন্তু আজকে বহু সাংবাদিক কারাগারে। সুদাসুদি তাদের পাশে পাশে ঘুরতে হয়েছে। ক্ষমতার পাশে সাংবাদিকদেরকে ঘোরাফেরা করতে হবে কেন? কোনো প্রয়োজন নাই। ক্ষমতা সাংবাদিকদের কাছে আসবে তার কথা বলার জন্য, এবং মানুষের কথা বলার জায়গাই তো হচ্ছে সংবাদপত্র। আপনি যদি চিন্তা করেন, ডেভিড ফ্রস্টের কাছে সাক্ষাৎকার দিয়ে রাজনীতিবিদরা একসময় গর্বিত হয়ে যেত। তারপরে এই যে লেট নাইট শোতে যে লোকজন গর্বিত হয়ে যেত। হ্যাঁ, এটা বিদেশি গণমাধ্যমে আমরা দেখেছি। বিদেশি গণমাধ্যমে আমরা কিংবদন্তি সুলভ সাংবাদিক তৈরি হতে দেখেছি। আমাদের দেশের সাংবাদিকরা কিংবদন্তি সুলভ সাংবাদিক হয়েছেন। আমরা পড়াশোনা যারা করতাম তখন ছোটবেলায় আমাদের বাবা মা বলতেন যে সংবাদপত্রের মাস্টার থেকে পড়া শুরু করবে, প্রিন্টার্স লাইন পর্যন্ত পড়বে। সম্পাদকের নাম জানো? মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, যে পত্রিকা পড়েছো তুমি কি আজকে সম্পাদকীয় পড়েছো? এটা জিজ্ঞেস করতেন আমার বাবা মা। কেন? ভাষা শেখা যায়, কেন এই সমাজ সংসার সম্পর্কে ধারণা করা যায়। বিজ্ঞানের পাতা, এমনকি সিনেমার একটা পাতা আছে, সেটাও আমাদের পড়তে হতো। কেন? আমাদের জানতে হবে শিল্প সাহিত্য সংস্কৃতি। সংবাদপত্র ছিল আমাদের পৃথিবীর জানালা, আমরা সেই সংবাদপত্রের মধ্যে দিয়ে পৃথিবী দেখতাম। সংবাদপত্র আজকে সেটা না হয়ে গিয়েছে রাজনীতিবিদদের প্রোপাগান্ডার বস্তু। সেইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনি প্রোপাগান্ডার কথা বলছেন, মানে এখন ফটোকার্ড, ভুয়া ফটোকার্ড, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলো নিয়ে আমরা অনেক আমার আলোচনা নামে যত করেছি। ফটোকার্ড আছে তার, আপনি যদি খুব সংক্ষেপে বলেন যে আসলে এইটা আমরা কিভাবে মোকাবেলা করব। মেইন স্ট্রিম মিডিয়াও মানে এই যে গণমাধ্যম কমিশন থাকলে আপনি পারতেন, আপনি সোজা গিয়ে বিচার দিতেন, গণমাধ্যম তাদেরকে ডেকে আনতো এবং বলতো যে ভুয়া ফটোকার্ড ছেড়েছো, ভুয়া কথা বলেছো, এই হচ্ছে তোমাদের প্রতিবিধান। আমার নিজের নামে যতগুলো ফটোকার্ড আছে, সেই ফটোকার্ডে অনেক ফটোতে আমি নিজেকে চিনি না, এমন ভাবে বিকৃত করে। আরেকটা হচ্ছে যে এমন সব কথাবার্তা আছে যেটা আমি কোনোদিন বলি নাই। শুধু তাই না, আরেকটা অদ্ভুত কাজ শুরু হয়েছে, সেটা হচ্ছে ইউটিউবে বা অন্যান্য জায়গাতে ক্লিক বেট, মানে এমন একটা আকর্ষণীয় লাইন দিয়ে কোনো কিছুকে তুলে ধরা, যেটা দেখলে আপনার ইচ্ছা হবে এটা দেখি। এবং বহু জায়গা আছে যেখানে আমি কিছুই বলি নাই, অথচ লেখা আছে
জামানকে ধুয়ে ফেললেন তুষার, বা জামান তুষারকে ধুয়ে ফেললো, ভিতরে কিন্তু আমরা দুজন হাসি মুখে কথা বলছি। যে এইরকম হেডলাইন দেওয়া এগুলো খুব অন্যায় হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। এতে করে যেটা ঘটবে সেটা হচ্ছে একটা সময় এই যারাই ক্লিকবেট তৈরি করেন লোকজন তো বুঝে ফেলবে, এগুলা দেখলে আর লোকে ঢুকবে না। এখন কাজ হচ্ছে, কিন্তু ইন এ ফিউ ইয়ার্স অর ইন এ ফিউ মান্থস, অল্প কিছুদিনের মধ্যে এগুলো আর কাজ করবে না। আমি যেমন এরকম হেডলাইন দেখলে আমি ঢুকি না, দেখি না। জি, জনাব হাসান হাফিজ, আব্দুল তুষার যেটা বলছিলেন, তাহলে এই সংকটটা আমরা আসলে মোকাবেলা করব কিভাবে? এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের যে সংকট আমাদের সামনে, একটা ফিল্টারিং এর ব্যবস্থা করতে হবে। কারণ আপনার গণমাধ্যম, মোবাইলের মাধ্যমে যে অপতথ্য ছড়াচ্ছে এবং মানে যেরকম হানাহানির সংস্কৃতি একটা তৈরি হয়েছে, বিদ্বেষের একটা ঘৃণার এবং মানে চরিত্র হননের যেই জিনিসটা তৈরি হচ্ছে, সেটা থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে। এই অপতথ্য কিন্তু অনেক ক্ষতি করে ফেলতে পারে। সুতরাং এটার এমন একটা সিস্টেম থাকা উচিত যেখানে একটা ফিল্টার্ড হবে। সেটার জন্য উনি বলেছেন যে সামাজিক যে গণমাধ্যম কমিশন প্রস্তাবিত, সেখানেও কিন্তু এই সিস্টেমটা থাকতে হবে, তখন এইগুলিকে রোধ করা যাবে। আর মানুষকেও সচেতন করতে হবে। মানুষকে মানে একজনের হাতে আমি মোবাইল তুলে দিচ্ছি, অনেক দেশ কিন্তু শিশুদের হাত থেকে মোবাইল নিয়ে নিচ্ছে এখন, সেটার কথা আমাদের চিন্তা করতে হবে। কারণ এটার মধ্যে খারাপ দিকগুলির দিকেই মানুষ যায় বেশি। আসলে কুপ্রবৃত্তিটা মানুষের মধ্যে বেশি দ্রুত কিন্তু সংক্রমিত হয় খারাপ জিনিসটা, তো ফলে ভালো জিনিসটার বিকাশটা সেভাবে হয় না। তো আমাদের একটা জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে, সহিষ্ণুতার একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে, রাজনীতির মধ্যে সুস্থতা আনতে হবে, সদিচ্ছা রাজনীতি, দেশপ্রেমের রাজনীতি এবং ত্যাগের একটা মানসিকতার, যেটা আমরা কিছু কিছু গুণগত পরিবর্তন নতুন রাজনীতিতে দেখতে পাচ্ছি। সেটা আমাদের প্রত্যাশার তুলনায় সেটার গতি ধীর অবশ্যই, কিন্তু আমরা চাইবো যে আস্তে আস্তে যে একটা সুস্থতার দিকে আমরা যেতে পারি। আমাদের যেন আর কোনো রামিসাকে এইভাবে হত্যা করতে না হয়। আমাদের মধ্যে মানুষের পশুত্বটাকে যেন আমরা কোরবানি দিয়ে আমাদের সত্যিকারের মানবিক বোধটাকে, সুকুমার বৃত্তিকে যেন আমরা লালিত করতে পারি, বিকশিত করতে পারি। সেরকম একটা রাজনীতি আমাদের দরকার, সেরকম একটা সমাজনীতি আমাদের দরকার, সেরকম গণমাধ্যম আমাদের একটা দরকার। সেটার জন্য আমাদের পাঠক শ্রোতা হিসেবে নিজেদেরকেও সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে, এবং যারা এটার সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও আরও গণতান্ত্রিক সুস্থ সংস্কৃতির চর্চার ক্ষেত্রে যেন দেশ এগিয়ে যেতে পারে সামগ্রিকভাবে, সবাই মিলে চেষ্টাটা করতে জি, হবে। জনাব হাসান হাফিজ, আমরা একদম শেষ মুহূর্তে আছি। আপনার কাছে লাস্ট একটা কমেন্ট জানতে চাই। সম্প্রতি ডেইলি স্টার একটা প্রতিবেদন এসেছে যে পুলিশ সাংবাদিকদের অতীত রেকর্ড তারা নিচ্ছে এবং একটা তালিকা করছে। এইটা অনেকের কাছে মনে হচ্ছে যে এটা উদ্বেগজনক। তো আপনি এটা কিভাবে দেখেন? অবশ্যই সেটা মানে এটাও তো একটা মানে হীন উদ্দেশ্যেই করা হচ্ছে বলে মনে হয়। কারণ পুলিশেরও তো রেকর্ড খুব ভালো না, তাই না? এরকম যদি আমরা পারস্পরিক একটা যদি অসৎ উদ্দেশ্যে আমরা করি, তাহলে সেটার পরিণতি নিশ্চয়ই খারাপ হবে। আমরা সেগুলির থেকে সরে আসার জন্য অনুরোধ জানাবো এবং সবাই মিলে আমরা দেশটাকে যেন গড়ে তুলি। পুলিশ তার জায়গা থেকে মানবিক পুলিশ হোক, সাংবাদিক তার জায়গা থেকে সৎ সাংবাদিক হোক, দায়িত্বশীল সাংবাদিক হোক, রাজনীতিবিদ তার এখানে সহিষ্ণুতার পরিচয় দিক, শিষ্টাচারের পরিচয় দিক, জবাবদিহিতার পরিচয় দিক, মানুষের প্রতি আস্থাটা রাখুক, সম্মান করুক। কারণ কয়েকদিন পরে আবার ভোটের জন্য যেতে হবে। আগে যেরকম 3-3বার ভোট ছাড়া নির্বাচন হয়েছে তথাকথিত, এইবার কিন্তু এখন থেকে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে পরিবর্তনটা অবশ্যই আসতে হবে, এবং যত তাড়াতাড়ি আসে সামগ্রিকভাবে আমরা সবাই যদি যার যার ক্ষেত্র থেকে দায়িত্ব পালন করি, তাহলে অবশ্যই সেটা সম্ভব এবং অনেকখানি কম সময়ে সম্ভব। জনাব হাসান হাফিজ, জনাব আব্দুল তুষার, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের এখন প্রকাশে। আমরাও চাই সংস্কারের মধ্যে দিয়ে দেশের গণমাধ্যম আরও শক্তিশালী জায়গায় যাবে, মত প্রকাশের স্বাধীনতা অবারিত হবে এবং এর মধ্যে দিয়ে আরও সংহত হবে গণতন্ত্র। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।